আসসালামু আলাইকুম। একাডেমি এসএসসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সপ্তর্ষি আছি তোমাদের সাথে। আজকে আমি সম্ভাবনা অধ্যায়ের তৃতীয় ক্লাস বা তৃতীয় লেকচারটা করাবো। তো তোমরা যারা আমাদের সাথে আছো বা নতুন যারা যুক্ত হয়েছো তাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে তোমরা জানো অথবা এখন আমি বলে দিচ্ছি যে আমাদের একটা কোর্স লঞ্চ হয়েছে যেটার নাম এসএসসি 26 রিভাইভাল কোর্স, যেখানে তোমরা যারা পিসিএ পড়ছো 4 মাস পড়াশোনা না করে, অথবা যারা পড়াশোনা করছো কিন্তু বেসিকে ঘাটতি আছে, তাদের জন্য আমরা তোমাদের সমস্যার সমাধান নিয়ে আসছি। আমরা তোমাদেরকে 6 মাসে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে দেব। তো আমাদের প্রথম সাইকেল অর্থাৎ সাইকেল 1 যেটা, সেটা আমরা লঞ্চ করছি। আমরা একদম ফ্রিতে পড়াবো তোমাদেরকে, কোনো ফি ছাড়া। আর এই সাইকেলে আমরা তোমাদেরকে একটা করে অধ্যায় করাবো। তো অলরেডি তোমাদের হচ্ছে ম্যাথের 2টা, হায়ার ম্যাথের 2টা আর পদার্থবিজ্ঞানের 3টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা যারা বিজ্ঞানের বাদে অন্য ব্যাকগ্রাউন্ডের আছো তারাও আমাদের সাথে ম্যাথের ক্লাসটা যুক্ত হতে পারে, এবং পরবর্তী সাইকেলে আমরা এখানে বিজ্ঞানকেও ইনক্লুড করবো। মানে তোমাদের যে সায়েন্সটা আছে, যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট না, তাদের যে বিজ্ঞান সাবজেক্টটা আছে সেটাকেও আমরা ইনক্লুড করব। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটায় গিয়ে দেখবা যে একটা ফর্ম আছে, রেজিস্টার নামে ক্লিক করে ওই ফর্মটা পূরণ করে দিবা। তাহলে প্রত্যেকটা ক্লাসের আগে তোমাদের কাছে এসএমএস চলে যাবে, এসএমএস অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ চলে যাবে, আর তোমাদের কার কোথায় সমস্যা সেগুলো তোমাদের থেকে জেনে নেব। তো সম্ভাবনা অধ্যায়ের দ্বিতীয় লেকচারে আমি তোমাদেরকে কিছু এইচডব্লিউ দিয়েছিলাম। আমি আশা করি যে তোমরা কেউই সেই এইচডব্লিউগুলো করো নাই। আমি 2টা উদাহরণ দেখাইছিলাম, 2টা না সরি, আমি 3টা উদাহরণ দেখাইছিলাম, উদাহরণ 2, 3, 4, আর আমি 7 থেকে 12 পর্যন্ত এইচডব্লিউ দিয়ে দিয়েছিলাম। তো 7 নাম্বার ম্যাথ যেটা আমি এইচডব্লিউ দিয়েছিলাম সেখানে কিছু বোঝার জিনিস আছে, তোমাদেরকে বুঝতে হবে। তোমরা হয়তো বা নিজে নিজে পারবে না, যারা এর আগে কখনো করো না, আমাদের সাথেই নতুন করতেছো। তো চলো আমরা শুরু করি। আমি 7 নাম্বার অঙ্কটা দিয়ে আজকে শুরু করবো। অনুশীলনী 7 নাম্বার সম্ভাবনা অধ্যায়। তো পেজ নাম্বার 313, ম্যাথ নাম্বার 7। ঠিক আছে, তাহলে আমরা 7 নাম্বার ম্যাথটা দিয়ে আজকে শুরু করব তোমাদের অধ্যায়। ঠিক আছে, 7 নাম্বার ম্যাথে বলছে হচ্ছে 30টি টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলছে যে 30টা টিকিট আছে। তোমরা বই দেখবা, তোমরা বইতে দেখবা ম্যাথটা। আমি এখানে ম্যাথটা তুলবো না, তুলতে গেলে টাইম নষ্ট হবে। ঠিক আছে, আমি মনে করো টিকিট আঁকতেছি। এই যে এটা হচ্ছে একটা টিকিট, এটা হচ্ছে একটা টিকিট, এটা হচ্ছে একটা টিকিট, এটা একটা টিকিট, এরকম চারটা 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 করে যেতে 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 এরকম লাস্টে যে এই হচ্ছে শেষ হলো। তো বলছে যে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। তা মনে করো যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এখানে 5, 6, 7, 8, 9, 10 এভাবে যেতে 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 29, আর এটা হচ্ছে 30। এই হচ্ছে 30টা টিকিট। 30টা টিকিটের ক্রমিক নাম্বার দেওয়া আছে। এখন আমাদের প্রথম প্রশ্ন বলছে যে ক কতে যেটা বলছে সেটা হচ্ছে টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে নেওয়া হলো একটি টিকিট। দৈবভাবে নেওয়া হলো, এখানে আমি তোমাদেরকে শিখাইছিলাম যে দৈব পরীক্ষা কী জিনিস, যেই পরীক্ষার ফলাফলগুলো সম্পর্কে আমরা আগে থেকেই জানি, কিন্তু নির্দিষ্ট একটি চেষ্টায় সেখানে কী ফলাফল আসবে সে সম্পর্কে আমরা নিশ্চিত না। তো এখানে যে আমাদেরকে বলছে 1 থেকে 30 নাম্বার পর্যন্ত টিকিট দেওয়া আছে, 1 থেকে 30 পর্যন্ত। এখন সেগুলোকে মিক্স করা হলো, মিক্স করে একটা তুলে নেওয়া হলো। এখন আমরা কিন্তু এখানে জানি যে এখানে কি কি ফলাফল আসা সম্ভব। ফলাফলগুলো কি কি হবে? এখানে 1 থেকে 30-এর মধ্যে যে কোনো একটা সংখ্যাই চলে আসবে। 1 থেকে 30-এর মধ্যে কোনো একটা সংখ্যা আসবে, এটা তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এজন্য এটা হচ্ছে একটা দৈব পরীক্ষা। এজন্য বলা হয়েছে যে দৈবভাবে একটি টিকিট তুলে নেওয়া হলো। এখন প্রথম প্রশ্নে বলছে যে দৈবভাবে যে টিকিটটা তুলে নেওয়া হলো সেটা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? জোড় সংখ্যা, জোড় হবার সম্ভাবনা, আমি একটু ফাস্ট লিখছি তাই হাতে লেখা খারাপ হচ্ছে। জোড় হওয়ার সম্ভাবনা কত? তাহলে আসো আমরা ক নাম্বারটা অ্যান্সার করি প্রথমে। এখন 1 থেকে 30 পর্যন্ত যে টিকিটগুলো আছে, এখানে জোড় সংখ্যা কয়টা? 2, 4, 6, 8। তাহলে তুমি প্রথমে লিখবা যে আমি তোমাদেরকে সম্ভাবনা সূত্র শেখাইছিলাম, যে সম্ভাবনা সূত্রটাকে আমি আরেকবার লিখে দেব। সম্ভাবনা সমান সমান অনুকূল ফলাফল ভাগ মোট সম্ভাব্য
সরি আমার হাতের লেখাটা খারাপ হলো, তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। অনুকূল ফলাফল ভাগ মোট সম্ভাব্য ফলাফল। ঠিক আছে, তাহলে আমাদের বলছে কি জোর হবার সম্ভাবনা। তাহলে এখানে ঘটনাটা কি? ঘটনা আমরা যখন একটা দৈব পরীক্ষা করব সেখানে একটা ঘটনা ঘটবে, আমরা জানি সবসময় একটা ঘটনা ঘটবে। তো এখানে যে ঘটনাটা সেটা কি? সেটা হচ্ছে জোর হবে, জোর। তাহলে একটা ঘটনা সম্ভাবনা বের করতে গেলে যে জোর হওয়ার যে ঘটনাটা, এটা সম্ভাবনা বের করতে গেলে জোরের পক্ষে ফলাফল কয়টা আছে দেখতে হবে, আর মোট ফলাফল সম্ভব কয়টা। মোট ফলাফল সম্ভব এখানে 30টা, কারণ 1 থেকে 30 পর্যন্ত টিকিটগুলো আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে মোট সম্ভাব্য ফলাফল 30টি। মোট সম্ভাব্য ফলাফল কয়টা? 30টা। এখন তোমাদেরকে জোড় সংখ্যা কয়টা আছে সেগুলো লিখতে হবে। এখানে জোড় সংখ্যা এখানে জোড় সংখ্যা না, তোমরা লিখবো হচ্ছে 1 থেকে 30-এর মধ্যে জোড় সংখ্যা। ঠিক আছে, 1 থেকে 30 এর মধ্যে জোড় সংখ্যা সমূহ। জোড় সংখ্যা সমূহ কি কি? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 আর 30। এই পর্যন্ত তোমরা লিখে ফেললা। এবার তোমরা এখানে গুণে দেখবে যে 15টাই হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে এবার তোমরা লিখবে হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল 30টা। 1 থেকে 30-এর মধ্যে জোড় সংখ্যা সমূহ হচ্ছে এটা, অতএব জোড়ের পক্ষে অনুকূল ফলাফল। তারপরে এবার লিখবো হচ্ছে জোড়ের পক্ষে লেখা লাগবে না, জোড়ের অনুকূলে ফলাফল। জোড়ের অনুকূলে ফলাফল ইজ ইকুয়াল টু 15টি। তাহলে দেখলাম আমরা জোড়ের অনুকূলে ফলাফল কয়টা? 15টা। তাহলে এবার আমাদের জোড় হবার সম্ভাবনা কত? আমি এখানে আর নিচে জায়গা নেই, একটু বেশি বড় করে লিখে ফেলছি, আমি এখানে করে দিচ্ছি বাকিটুকু। অতএব জোড় হবার সম্ভাবনা, এবার লিখবা জোড় হবার সম্ভাবনা সমান সমান জোড়ের অনুকূলে ফলাফল ভাগ মোট সম্ভাব্য ফলাফল। এটা কিন্তু লিখতে হবে, যেহেতু যদি এটা 2 মার্কের মেয়াদ আসে তাহলে জোড়ের অনুকূলে ফলাফল ভাগ মোট সম্ভাব্য ফলাফল। তো তোমাদের জোড়ের অনুকূলে ফলাফল ভাগ মোট সম্ভাব্য ফলাফল এভাবে না লিখলেও হবে। তোমরা যদি শুধু লিখো যে অনুকূল ফলাফল ভাগ মোট সম্ভাব্য ফলাফল, সেভাবে লিখলে যথেষ্ট। তো আমরা কি দেখতে পাচ্ছি? জোড়ের অনুকূলে ফলাফল পাচ্ছি এখানে থেকে 15টা, আর মোট সম্ভাব্য ফলাফল 30টা। তাহলে আমরা কি লিখব? ইজ ইকুয়াল টু 15/30। তাহলে 15/30 তো আসলো, 15/30 যে, তাহলে আমরা যদি উপরে নিচে 15 দিয়ে ভাগ দিই, তাহলে 15কে 15 দিয়ে ভাগ দিলে কত থাকে? 1। এগুলো তোমরা পারো, ছোটোবেলায় শিখছো কাটাকাটি, এখন শেখানোর কিছু নাই। আর 30কে 15 দিয়ে ভাগ দিলে থাকে 2। মানে কত? জোড়ের সংখ্যাটা জোড় হবার সম্ভাবনা হবে 1/2। জোড় হবার সম্ভাবনা হবে 1/2। এটাকেই তোমরা পাশে লিখে দিবা ANS, মানে অ্যান্সার 1/2। ঠিক আছে, তাহলে ক নাম্বারটা অনেক ইজি একটা ম্যাথ, এটা চলে গেল। সরি, ক্যামেরাটা মনে হয় একটু নড়ে গেছে, আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিই। সরি, ক্যামেরাটা একটু নড়ে যাচ্ছিল, এর জন্য আমাকে একটু ক্যামেরা ঠিক করতে হলো। ঠিক আছে, তো জোড় হওয়ার সম্ভাবনা আমরা পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, তাহলে আমাদের ক এর অ্যান্সার করা শেষ। ক আমরা দ্রুত মুছে দিই, এটা খুবই সহজ ম্যাথ। আমি তোমাদেরকে লিখে দেখালাম, তোমরা কীভাবে লিখবা এটা হয়তো অনেকে বুঝবা না। তো এই না বোঝাটার কারণে আমি তোমাদেরকে আর কি ভালোভাবে জিনিসটা করে দেখালাম। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। ক তো খুবই ইজি ছিল। এরপরে খ যে প্রশ্নটা, সেখানে বলছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা। এবার আসবে হচ্ছে মজা। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা।
তাহলে আমাদেরকে খ নম্বর প্রশ্নে বলছে এই যে 1 থেকে 30টা যে টিকিট, এখানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা ইকুয়াল টু হোয়াট, মানে জোর 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা। তো 4 দ্বারা বিভাজ্য বলতে কি বোঝাচ্ছে, আমরা যেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে দেখো এখানে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা আছে, আমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা দিতে পারতো। আমরা কি এখন প্রত্যেকটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দেখবো যে হচ্ছে নাকি? মনে করো আমি 1কে 4 দিয়ে ভাগ করলাম, দেখলাম কি না 4 দিয়ে হচ্ছে না, তাহলে 1 বাদ। এরপর 2কে 4 দিয়ে ভাগ করলাম, কি হলো 2ও 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না, কিন্তু বিভাজ্য হচ্ছে না, ভগ্নাংশ থাকছে, তাহলে 2ও বাদ। এভাবে 3কে করলাম, 3ও হলো না। এরপরে 4কে করলাম, দেখলাম কি 4কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে, সমান সমান 1 আসছে, মানে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে 4কে নিয়ে এলাম। এরপরে 5কে করব, হবে না। এভাবে 6 7কে করব, করে হবে না। এরপরে 8কে যখন করব তখন আবার বিভাজ্য হবে, তাহলে আমি পাবো 4, তারপরে পাবো 8। এইভাবে আমরা আগাইতে পারি। কিন্তু আমাদেরকে যদি 100 পর্যন্ত সংখ্যা বলে, 200 পর্যন্ত সংখ্যা বলে, তাহলে কি আমরা এইভাবে আগাবো? এটা কি প্রসেস? না। এটা সমাধান আমি করে দিচ্ছি, দেখো কিভাবে করতে হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার জন্য আমরা এটার সমাধান লিখি। ঠিক আছে, সমাধান 4 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার জন্য তোমাদেরকে বের করতে হচ্ছে 4-এর গুণিতক। গুণিতক কি আর গুণনীয়ক কি, এগুলো কি তোমরা শিখে আসছো? অবশ্যই শিখে আসছো, তোমাদের নিচের ক্লাসে এগুলো শেখানো হয়েছে, গুণনীয়ক কি আর গুণিতক কি। কিন্তু আমি জানি যে তোমাদের অনেকেরই এখনও এই জিনিসের সমস্যা আছে, বা অনেকেই বুঝো না, বা অনেকে দুইটার মধ্যে গুলায় ফেলো। এজন্য আমি তোমাদেরকে আগে এখন শিখাবো এই ম্যাথটা করাতে গিয়ে। এটা হায়ার ম্যাথ করাচ্ছি, কিন্তু হায়ার ম্যাথে গুণনীয়ক বা গুণিতকের কোনো কনসেপ্ট নাই। এটা তোমাদের নিচের ক্লাসে ছিল ম্যাথে, এখন সেই ম্যাথের জিনিসটাই আমি তোমাদেরকে আরেকবার একটু বুঝাই দেবো, যেন তোমরা এই ম্যাথটা করতে পারো আর ভবিষ্যতেও কোনো জায়গায় আটকে না যাও। তাহলে আমরা দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক, আর একটা হচ্ছে গুণিতক। আচ্ছা, গুণনীয়ক কি? প্রথমে আসি গুণনীয়কে। মনে করো একটা সংখ্যা আছে হচ্ছে 30, ঠিক আছে 30। তাহলে এই 30 সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সেটাই হচ্ছে এই 30 সংখ্যাটার গুণনীয়ক। গুণনীয়ক সেটা কি হবে? 30-এর চেয়ে বড় হবে কি না, 30-এর চেয়ে ছোট হবে। তাহলে 30কে কী কী দিয়ে ভাগ করলে সেটা হয়? 30-এর গুণনীয়ক কোনটা? 1। প্রথম হচ্ছে 30কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 30 থাকে, মানে নিঃশেষে বিভাজ্য। 1 কিন্তু আসলে সব কিছুরই গুণনীয়ক, কারণ কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করা হলে সেই সংখ্যাটাই পাওয়া যায়। এজন্য তাই আমি বলবো হচ্ছে 30-এর গুণনীয়ক তাহলে 1। 2 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে কত হয়? 15। তাহলে কি এটাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে? তাহলে আমি 30-এর গুণনীয়ক কি লিখতে পারি? 30-এর গুণনীয়ক, 30 এর গুণনীয়ক সমূহ আমি লিখতে পারি 1 2, আমি পাইলাম 2টা। এরপর আমি 3 দিয়ে 30কে ভাগ করি, 3 দিয়ে 30কে ভাগ করলে কত আসতেছে? 10। তাহলে এটাও ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 1 2 3। এবার যদি আমি 4 দিয়ে 30কে ভাগ করি, এবার কিন্তু আর আমাদের নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, এবার আমাদের অ্যান্সার আসছে 7.5 আসবে। তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো। তাহলে 4 কিন্তু 30-এর গুণনীয়ক হবে না। এরপরে আমরা 5 দিয়ে দেখব, 5 6 30 আমরা জানি, তাহলে কি 5 দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়েছে না, তাহলে 5ও কিন্তু 30-এর একটা গুণনীয়ক। এবার আমরা 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করলেও হবে। 6 দিয়ে ভাগ করলে 6 5 6 30, তাহলে অ্যান্সার কত আসবে? 5। তাহলে যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, যেটা দিয়ে ভাগ করব সেটা কিন্তু গুণনীয়ক, বুঝতে হবে। তাহলে 5 6। এরপরে আমি যদি 7 দিয়ে করি, 8 দিয়ে করি, 9 দিয়ে করি, হবে না। 7 দিয়ে করলেও হবে না, 8 দিয়ে করলেও হবে না, 9 দিয়ে করলেও হবে না। এরপরে আবার 10 দিয়ে যদি করি, 10 দিয়ে করলে দেখা যাবে হচ্ছে 3 আসবে। তাহলে কি 10 হচ্ছে একটা 30-এর গুণনীয়ক, তাহলে একটা হচ্ছে 10। ঠিক আছে 10। এরপরে 11 করব, 12 করব, 13 করব, হবে না। 14 করব, 15-তে গিয়ে আবার হবে। 15 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে আমরা পাবো 30। তাহলে কি বলতে পারি? 10, তাহলে হচ্ছে এখানে আর জায়গা ধরতেছে না, ঠিক আছে। তাহলে 10 15, এরপরে 16 17 18 19 20, এগুলোতে কোনো কিছুতে ভাগ করে পাবো না, আমরা দেখবো যে লাস্টে যে
30কে যখন 30 দিয়ে ভাগ করা হবে তখন পাবো 1, তার মানে 30ও 30-এর একটা গুণনীয়ক দিয়ে হচ্ছে 30। এরপরে যদি আমি 30-র চেয়ে যদি বেশি দিয়ে ভাগ করি, 45 দিয়ে ভাগ করলে কি আসবে? 2/3, 2/3। তাহলে 30-এর চেয়ে যখনই বেশি হয়ে যাবে তখন কিন্তু আর গুণনীয়ক হবে না। তাহলে আমরা কি পাইলাম? 30-এর গুণনীয়কগুলো আমরা পেলাম হচ্ছে 1, 2, 3, 5, 6, 10, 15, 30। মানে একটা সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, একটা সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বলে হচ্ছে এই সংখ্যাটার গুণনীয়ক। তাহলে 30-এর গুণনীয়কগুলো 1, 2, 3, 5, 6, 10, 15, 30। এরকমভাবে তোমরা 10-এরও গুণনীয়ক বের করতে পারো। 10-এর গুণনীয়ক হবে 1, 2, 5 আর 10। তাহলে তোমরা গুণনীয়ক বুঝে গেলে। আমি এখন গুণিতকটা করব। আমি একটু সমস্যা হয়েছিল, আমার ফ্রেন্ড আসছিল, দরজা খুলতে চলে গেছিলাম, ভুলে মুছে দিছি। এখন গুণিতক আমাকে লিখতে হবে আবার, গুণিতক। তাহলে আমরা গুণনীয়ক তো শিখে গেলাম। আমরা 1 থেকে 30-এর মধ্যে যে গুণনীয়কগুলো 30-এর যে গুণনীয়কগুলো দেখছিলাম সেগুলো দেখছিলাম হচ্ছে 1, 2, 3, 1, 2, 3, 5, 6, 10, 15, 30। ঠিক আছে, এগুলো ছিল 30-এর গুণনীয়ক। এবার গুণিতক কি? গুণিতক হচ্ছে মূলত হচ্ছে নামতা বলতে পারো। তুমি নামতা বলতে পারো কেন বলছি? কারণ মনে করো তোমাকে 3-এর গুণিতক সমূহ বের করতে দিল, 3-এর গুণিতকগুলো তোমাকে বের করতে দিল। তাহলে 3-এর গুণিতক আসলে কোনগুলা? 3-এর গুণিতক হচ্ছে 3-এর ঘরে তুমি নামতা করে দাও। 3-কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15। মানে গুণিতক হচ্ছে কি, যে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। 3কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দেখো 3কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হয় 1 আসে। এরপর যদি 4কে করি, 4কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু হবে না। 5কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু হবে না। এরপরে আসে 6, 6কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু সেটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে 6/3 = 2। এরপর 7কে 3 দিয়ে ভাগ করলে হবে না, 8কে 3 দিয়ে ভাগ করলে হবে না। আবার 9কে যে 3 দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তাহলে আমাদের হচ্ছে গুণিতক জিনিসটা কিছুই না, জাস্ট হচ্ছে যে সংখ্যাটা বলবে সেই সংখ্যার ঘরের নামতাটা, মানে কোন কোন সংখ্যাগুলা এই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় সেটাই হচ্ছে গুণিতক। আর আমরা যে গুণনীয়কের একটা লিমিট দেখছিলাম, মনে করো 30-এর গুণনীয়ক কত? 1, 2, 3, 5, 6, 10, 15, 30। 30 পর্যন্ত যায় কিন্তু থেমে যাচ্ছে, 30-এর চেয়ে উপরে আর উঠতেছে না। কিন্তু গুণিতক যেটা সেটা হচ্ছে 3 থেকে শুরু হচ্ছে, 3, 6, 9, 12, 15, 18, 21, 23, 21, 24, 27, 30, 33, ইচ্ছা মতো যেটাই থাকবে, আনলিমিটেড। যতক্ষণে তোমাকে না থামো ততক্ষণে যাবে। কারণ আমাদেরকে জানতে হচ্ছে কোন সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হয়। সেটা তো অসংখ্য সংখ্যা আছে যেগুলোকে 3 দিয়ে ভাগ করলে সেগুলো নিঃশেষে বিভাজ্য হবে। তো এইটাই হচ্ছে গুণিতকের কনসেপ্ট। এখন দেখো আমরা ম্যাথটা কীভাবে করে ফেলি, 2 নাম্বার ম্যাথটা কীভাবে করে ফেলি। আমাদের কাছে জানতে চাইছিল, আমি এই ম্যাথটাও মুছে দিছি। আমাদের কাছে জানতে চাইছিল হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, 4 দ্বারা বিভাজ্য হবার, আমি একটু দ্রুত লিখলাম যেহেতু আগেরবার মুছে দিয়েছিলাম, সময় নষ্ট হচ্ছে। 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা যখন সমাধান করব, এখন আমাদেরকে লিখতে হবে কি বললাম, 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, মানে কোন কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, কোন কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে কোন কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, আমি একটু ফ্যান ঠিক করতে গেছিলাম, আমার বাতাস লাগছিল না, ফ্যানটা ঘুরে গেছিলো। আচ্ছা, 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, তাহলে 4-এর গুণিতক এর গুণিক লিখে ফেলছি, গুণিতক হবে 4-এর গুণিতক সমূহ। 4-এর গুণিতক সমূহ কি কি আছে? 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, নামটা পড়াচ্ছি, 4 পাঁচা 20, তাহলে 20 বা 20, 24, 28, 32, 36। ঠিক আছে, আমার 32, 36 পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমি এর একটা জিনিস বাদ রাখছি, সেটা এবার লিখবো। এটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে 1 থেকে 30-এর ভিতর, 1 থেকে 30
এর মধ্যে 1 থেকে 30-এর মধ্যে 4-এর গুণিতক সমূহ হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32 আর 36 কাটা 28 পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যাবে। তাহলে মোট কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা কি বলতে পারি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 1 থেকে 30-এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? আমি এবার লিখতে পারি 1 থেকে 30 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা ইকুয়াল টু 7টি। আর এখানে তাহলে যদি 7টা হয় তাহলে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি 7টা হয় তাহলে অনুকূল ফলাফল কয়টা? 7টা। আর আমার হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল, এখানে লিখতে হবে মোট সম্ভাব্য ফলাফল সমান সমান 30টা। তাহলে যদি তাই হয় তাহলে 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত হবে? যে টিকিটটা নেবে সেই টিকিটটা যে নাম্বারটা আসবে সেটা 4 দ্বারা বিভাজ্য হবার সম্ভাবনা সমান সমান কত হবে? অনুকূল ফলাফল যে কয়টা সেটা লিখবো 7/30। এটাকে আর কোনো ফার্দার কাটাকাটি করা যায় না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমাদেরকে এই গুণনীয়ক আর গুণিতক এটা বোঝাতেই মূলত এই ম্যাথটা করা, না হলে এই ম্যাথটা করার কোনো দরকারই ছিল না। আর একটা জিনিস দেখানোর জন্য করা, সেটা হচ্ছে কথাগুলো কীভাবে লিখতে হবে সেটা দেখানোর জন্য করো। তাহলে আমরা খ করে ফেলাম। গতে আমাদের বলতে হচ্ছে 4-এর চেয়ে ছোটো। 4-এর চেয়ে ছোটো, এটা তো খুবই সহজ। তাহলে আমরা মুছে দিলাম, কিন্তু খ আমাদের হয়ে গেল। আশা করি সবাই বুঝে গেছো, এখানে না বোঝার কিচ্ছুই ছিল না। যদি গণিতকটা বুঝে থাকো তাহলে অবশ্যই বুঝছো। এরপরে আমাদেরকে বলছে যে 4-এর থেকে ছোট। 4-এর থেকে ছোট হওয়ার সম্ভাবনা কত? 4 থেকে ছোট, এটা আমাদের গতে বলছে 4 থেকে ছোট হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদেরকে আবার সেমভাবে এখানে লিখতে হবে কি সমাধান। তাহলে 4 থেকে ছোট সংখ্যা সমূহ প্রথমে লিখতে হবে 4 থেকে ছোট। একটা জিনিস বাদ গেছে আমি বলতেছি, সেটা আবার 4 থেকে ছোট সংখ্যা সমূহ হচ্ছে কত? 1, 2, 3। এখন আমি যদি 4 থেকে ছোট সংখ্যা সমূহ লিখি সেটা কি ঠিক হবে? কারণ 4 থেকে ছোট সংখ্যা কিন্তু 0 আছে, -1 আছে, -2, -3, এগুলো কিন্তু 4 থেকে ছোট। আমাদের লিখতে হবে 1 থেকে 30-এর মধ্যে। 1 থেকে 30 এর মধ্যে 4 থেকে ছোট সংখ্যা সমূহ হচ্ছে 1/3, 1, 2, 3। তাহলে 4 থেকে ছোট হবার অনুকূল ফলাফল কয়টা? 4 থেকে ছোট হবার অনুকূল ফলাফল 3টা। আমি লিখবো হচ্ছে 4 থেকে ছোট সংখ্যা। অতএব না, এখানে তোমরা 1 থেকে 30 এর মধ্যে 4 থেকে ছোট সংখ্যা ইকুয়াল টু এভাবে লিখতে পারো, অথবা তোমরা পুরোটুকু লিখতে পারো যে 4 থেকে ছোট সংখ্যা সমান সমান এতটি, অথবা তোমরা এইভাবে ডট 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 দিয়েও লিখতে পারো। ছোট সংখ্যা সমূহ এখানে ছোট সংখ্যা সমূহ না 1 থেকে 30-এর মধ্যে 4 থেকে ছোট সংখ্যা ইকুয়াল টু 3টি। আর পরের লাইনে লিখবা কি মোট সম্ভাব্য ফলাফল। মোট সম্ভাব্য ফলাফল আসলে তোমরা ক খ গ করবা, তো তোমাদের আর বারবার লেখার দরকার নেই এই ম্যাথের ক্ষেত্রে। কিন্তু সৃজনশীল যখন করবো তখন কিন্তু আবার লিখতে হবে। সৃজনশীলে খতেও লিখতে হবে, গতেও লিখতে হবে। এই জন্য আমি লিখে দিচ্ছি মোট সম্ভাব্য, হাতের লেখা খারাপ হচ্ছে, সমান সমান হচ্ছে 30টি। যদি তাই হয় 30টা। আর হচ্ছে 4 থেকে ছোট সংখ্যা বলছে, হ্যাঁ 4 থেকে ছোট সংখ্যা 3টা। আর মোট সম্ভাব্য ফলাফল 30টা। তাহলে আমাদের সম্ভাবনা কত হবে? আমি আর পুরোটুকু লিখলাম না। সম্ভাবনা ইকুয়াল টু কত? অনুকূল ফলাফল 3টা আর মোট সম্ভাব্য ফলাফল 30টা। তাহলে 3 দিয়ে ভাগ করবো, তাহলে থাকবে হচ্ছে 1/10। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 4 থেকে ছোট হওয়ার সম্ভাবনা হবে 1/3। আচ্ছা ঠিক আছে, গ শেষ হয়ে গেল। এরপর ঘয়ে বলছে
22 থেকে বড় হবার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে, 22 থেকে বড়, এটাও সহজ, এটাও তোমাদের পারার কথা। 22 থেকে বড় হবার সম্ভাবনা, 22 থেকে বড় হবার সম্ভাবনা, তাহলে আমি এটা মুছে দিলাম। আবারও সেমভাবে লিখতে হবে। এবার হচ্ছে 22 থেকে বড়, 22 থেকে বড়, এটা হচ্ছে 7-এর লাস্টটা। তাহলে 22 থেকে বড় হওয়ার সম্ভাবনার জন্য আমাদের প্রথমে লিখতে হবে হচ্ছে 22 না, এটা হচ্ছে 22 থেকে বড় সংখ্যা সমূহ লিখব হচ্ছে 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে, হ্যাঁ 8টাই হবে। তাহলে 22 থেকে বড় সংখ্যা কয়টা? 8টা। অতএব এখানে লিখব 22 থেকে বড় সংখ্যা ইজ ইকুয়াল টু 80। এখানেও কিন্তু সেই সেমভাবে 1 থেকে 30-এর মধ্যে লিখতে হবে, নাহলে ভুল যাবে। 1 থেকে 30 এর মধ্যে, 1 থেকে 30-এর মধ্যে 22 থেকে বড় সংখ্যা সমূহ হচ্ছে এত, এগুলা। তাহলে 22 থেকে বড় সংখ্যা সমান সমান 8টি। এবার হচ্ছে তাহলে সম্ভাবনা সূত্র দিয়ে করে ফেলবো। আমার মোট সম্ভাব্য ফলাফল কয়টা? 30টা। আমি আর লিখলাম না, ওটা লিখে নিবা 30টা। তাহলে সম্ভাবনা কিন্তু না, এখানে সম্ভাবনা লেখা যাবে না, এখানে লিখতে হবে হচ্ছে 22 থেকে বড় হবার সম্ভাবনা। 22 থেকে বড় হবার সম্ভাবনা হবে 8/30। তাহলে 8কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে উপরে থাকে হচ্ছে 4 দিয়ে ভাগ হবে না, 2 দিয়ে ভাগ করতে হবে। 8কে 2 দিয়ে ভাগ করলে উপরে থাকে 4, 30কে করলে থাকে 15। 4/15 এটাকে আর কাটাকাটি করা যায় না, তাহলে এই 4/15 এটাই হচ্ছে 7-এর ঘয়ের অ্যান্সার। তাহলে এই 7-এর ঘয়ে শুধু একটা জায়গায় সমস্যা ছিল, একটা জায়গায় একটু কঠিন ছিল, সেটা হচ্ছে গুণিতকের জিনিসটা। এই জিনিসটা ক্লিয়ার, আর বাকি যেগুলো করলাম এগুলো খুবই নর্মাল জিনিস ছিল। ঠিক আছে, তাহলে আমি এটা 7 শেষ হয়ে গেল। এবার খুব দ্রুত আমি 8-এও চলে যাই। আর যদিও নিজেদের পড়ার কথা, তাও আমি যেহেতু করছি আমি সবই করে দেওয়ার চেষ্টা করব। 8 খুব দ্রুত করে ফেলবো। এখানে 8-এ বলছে হচ্ছে কোনো একটা লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে। রহিম 15টি টিকিট কিনেছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? তাহলে মোট টিকিট কয়টা? আমি 8 আর আমি ওইভাবে ডিটেলসে করাবো না, লিখে করাবো না, নাকি লিখে করাবো? ঠিক আছে, লিখেই করাই। মোট টিকিট সমান সমান কয়টা? 570টি। আর রহিমের ক্রয় করা টিকিট, রহিমের ক্রয়কৃত টিকিট, রহিমের ক্রয়কৃত টিকিট কয়টা? 15টি। তাহলে রহিমের ক্রয়কৃত টিকিট 15টি। তাহলে এখন বলছে যে প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা কত? আচ্ছা, প্রথম পুরস্কার বলছে, তাহলে প্রথম পুরস্কারের জন্য একটা টিকিট তোলা হবে, সেটা তো হচ্ছে এই 570টা টিকিট থেকে যে কোনো একটা টিকিটই হবে। মানে কি, মোট সম্ভাব্য ফলাফল কয়টা? 570টা। 570টা হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল। এখানে তাহলে মোট সম্ভাব্য ফলাফল হবে 570টা। আর রহিমের ক্রয়কৃত টিকিট হচ্ছে 15টা। তাহলে বলছে রহিমের প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা কত? তাহলে রহিম যদি 15টা টিকিট কিনে, তাহলে তার 15টা টিকিটের মধ্যে যে কোনো একটা টিকিট যদি ওঠে, তাহলে সেটাই তো প্রথম পুরস্কার জিতবে। মানে কি, 15টা টিকিটই, মানে ওর হাতে 15টা টিকিট আছে, 15টা টিকিটের মধ্যে যে কোনো একটা আসতে পারে। তাহলে এই যে রহিমের প্রথম পুরস্কার জেতার জন্য তাহলে দেখতে হবে রহিমের টিকিট কয়টা আছে, সেটাই হচ্ছে প্রথম পুরস্কার জেতার অনুকূলে ফলাফল। মানে প্রথম পুরস্কার জেতার অনুকূলে রহিমের জন্য, রহিম যাই টিকিটগুলো কিনছে সেগুলোর মধ্যে থেকে প্রথম পুরস্কার জেতার অনুকূলে ফলাফল কয়টা আছে? 15টা না? প্রথম পুরস্কার জেতার জন্য অনুকূলে ফলাফল কয়টা? 15টা। তাহলে এখানে লিখবো প্রথম পুরস্কার জেতার, আচ্ছা প্রথম পুরস্কার জেতার অনুকূল ফলাফল এভাবে না লিখলেও হবে, এটাকে আমরা সরাসরি করে দিতে পারি যে রহিমের প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা
রহিমের প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা সমান সমান কি হবে, রহিমের ক্রয়কৃত টিকিট ভাগ মোট টিকিট। এটা হচ্ছে তোমাদের স্বাধীনতা, যেভাবে তোমরা লিখবা আর কি। ইচ্ছা করলে লিখতে পারো যে অনুকূলে ফলাফল 15টা আর মোট সম্ভাব্য ফলাফল 570টা, এভাবে লিখে তারপরে এই সূত্র দিয়ে এইভাবে করতে পারো। সূত্রটাকে তুমি নিজের মতোই লিখতে পারো। রহিমের প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা সমান সমান রহিমের ক্রয়কৃত টিকিট সংখ্যা ভাগ, আমি লিখলাম রহিমের টিকিট সংখ্যা বা রহিমের ক্রয়কৃত টিকিট সংখ্যা, যেটাই লিখো সেটাই হবে। এখানে মূলত মার্ক হচ্ছে ম্যাথটা করতে পারলা কিনা সেটা। রহিমের টিকিট সংখ্যা ভাগ মোট টিকিট সংখ্যা, তাহলে কত? এটা হবে হচ্ছে 15/570। এটাকে আর কাটাকাটি করলে কত আসে সেটা ক্যালকুলেটর ছাড়া আমার পক্ষে বের করা সম্ভব না। তাহলে আমি দেখি, সেটাকে কাটাকাটি করলে অ্যান্সার আসবে হচ্ছে 1/38 সমান সমান, তাহলে 15 দিয়ে ভাগ করলে 570কে 38 আসে, 1/38, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল তাহলে 8 নাম্বার, একদম সহজ একটা ম্যাথ। তাহলে আমার 7 হয়ে গেল, 8 হয়ে গেল, 9 বাদ রাখলাম। এখানে বলছে হচ্ছে 10 বলছে কোনো একটি স্বাস্থ্যকেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 150টি শিশু, স্বাভাবিক ওজনের 386টি শিশু এবং বেশি ওজনের 98টি শিশু জন্ম নেয়। এখান হতে একটা শিশু যদি দৈবভাবে নির্বাচন করা হয় তাহলে শিশুটির বেশি ওজনের হবে এর সম্ভাবনা কত? তাহলে আমাদেরকে 3টা ইনফরমেশন দেওয়া আছে। আমরা তাহলে এখন 8-এর পরে করবো হচ্ছে 8-এর পরে এখন আমরা করব হচ্ছে 10-এ আমাদেরকে বলছে হচ্ছে, আমি আর ম্যাথ তুলব না, আমি সরাসরি করব। তাহলে কম ওজনের শিশু এতটা, স্বাভাবিক এতটা, বেশি ওজনের এতটা। আমাদেরকে প্রশ্নে বলছে যে দৈবভাবে এই যে শিশুগুলো আছে, যতগুলো শিশু আছে সেখান থেকে দৈবভাবে যদি একটা শিশুকে তুলে নেওয়া হয় তাহলে সেই শিশুটার বেশি ওজনের হওয়ার সম্ভাবনা কত। তাহলে খুবই সহজ, আমাকে দেখতে হবে মোট শিশু আছে কয়টা আর বেশি ওজনের হওয়ার অনুকূলে ফলাফল আছে কয়টা। আচ্ছা, আদান দিচ্ছে, আদানের পরে আমি বাকিটুকু কন্টিনিউ করছি। ঠিক আছে, এবার তাহলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে মোট শিশু কয়টা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখন আমি লিখবো, তাহলে মোট শিশু সমান সমান কি হবে, 3টায় যোগ হবে না, মোট শিশু বের করতে হবে। এটা তো আমাদের ম্যাথের ইনফরমেশন দেওয়া আছে, এটা কিন্তু আমি সমাধান করতেছি, এখানে যা লিখছি সব তুলতে হবে, যে জিনিস ইনফরমেশনগুলো আছে সেগুলোকে তুলতে হবে। তোলার পর এবার লিখতে হবে মোট শিশু ইকুয়াল টু 155 যোগ 386 যোগ 98 সমান সমান, যোগ করে যত আসে তত। আমি আর এখনো এগুলো হাতে কলমে করার ধৈর্য নয়, আমি ক্যালকুলেটর নিতে আসছি, আমি ক্যালকুলেটর দিয়ে করব। আগে করতাম এগুলো হাতে হাতে, এখন আর ভালো লাগে না। এখন ক্যালকুলেটর পাওয়ার পর থেকে আমি আর যোগ পারি না, আমি এখন ক্যালকুলেটরেই করি। 155 যোগ 386 যোগ 98, তাহলে হচ্ছে 639। ঠিক আছে, তাহলে মোট শিশু হচ্ছে 639টি। ওকে, 639টি। এখন বেশি ওজনের শিশু হবার সম্ভাবনা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ভিডিওটা কি চলতেছে? ঠিক আছে, তাহলে শিশুটার বেশি ওজনের হবার পক্ষে অনুকূল ফলাফল কয়টা? তাহলে বেশি ওজনের শিশু 98টি আর মোট শিশু এতটি। তাহলে আমি এখানে এবার লিখবো, এখানে আমি অন্যভাবে করবো, এখানে সম্ভাবনা সূত্রটা ওইভাবে না লিখলেও হবে, আমি তোমাদেরকে আর কি বোঝাচ্ছি। এই আগের ম্যাথগুলো অন্যভাবে করছিলাম, এটা আরেকটা আলাদাভাবে করবো। এবার তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে তোমার সূত্রটাকে লিখতে পারো। সূত্রের জন্য কিন্তু তোমার মার্ক কাটা যাবে না, তোমার ম্যাথটা ঠিক থাকলেই হবে। তাহলে আমি লিখবো হচ্ছে বেশি ওজনের হবার সম্ভাবনা, শিশুটি বেশি ওজনের হবার সম্ভাবনা ইকুয়াল টু, আমি লিখব বেশি ওজনের শিশু সংখ্যা, বেশি ওজনের শিশু
বেশি ওজনের, এখানে বেশি ওজনের শিশু সংখ্যা লিখবো, আমার জায়গা নেই, আমি সেজন্য লিখতেছি না। বেশি ওজনের শিশু সংখ্যা ভাগ মোট শিশু সংখ্যা, মোট শিশু সংখ্যা। হাতের লেখাটা খারাপ হচ্ছে, কিন্তু আমি আসলে চাচ্ছি যে অনেকগুলো ম্যাথ করো, তোমাদের সবগুলো কম বেশি করে দেওয়ার চেষ্টা করতে চাচ্ছি, এই জন্য আমাকে একটু দ্রুত আগাতে হচ্ছে। তাহলে 98 ভাগ 639, যেটা আসবে ওইটাই। তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 98 ভাগ 639, এটাই আমাদের অ্যান্সার। এটাকে ফার্দার কাটাকাটি করা যায় না আর। 98 ভাগ, দেখি তো আমি কাটাকাটি করা যায় নাকি, 639, হ্যাঁ 98 ভাগ 639, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা 10 করে ফেললাম। এবার আমার 10 হয়ে গেছে, তাহলে 10 মুছে দিলাম। তাহলে অনেকগুলো ম্যাথ করে ফেললাম, 7-এর 4টা পার্ট, তারপরে 8 করলাম, 10 করলাম। এবার জাস্ট আর একটা ম্যাথ দেখেই আজকের মতো শেষ করে দিব। এরপরে তোমাদের যে অথবার কনসেপ্ট এবং এর কনসেপ্ট আছে, নেক্সট ক্লাসে চেষ্টা করব হচ্ছে অথবা আর এবং এই দুইটা জিনিসের কনসেপ্টটা ক্লিয়ার করার। এই দুইটা জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এরপর যদি 11 বাদ দিয়ে 12 নম্বর ম্যাথে যাই, তাহলে 12 নম্বর ম্যাথে বলছে যে 2000 লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভারের 1 বছরের নিম্নলিখিত সংখ্যকবার ট্রাফিক আইন ভঙ্গ করে। তাহলে লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার আছে হচ্ছে 2000 জন, ঠিক আছে। এরপর ট্রাফিক আইন ভঙ্গ করে হচ্ছে 0 বার ভঙ্গ করছে 1910 জন ড্রাইভার, 1 বার ভঙ্গ করছে 46 জন ড্রাইভার, 2 বার ভঙ্গ করছে 18 জন, 3 বার হচ্ছে 12 জন, আর 4 বার ভঙ্গ করছে 9 জন, 4-এর অধিক হচ্ছে 5 জন। এখন আমাদেরকে বলছে ক নম্বরে, একটা ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করা হলে ড্রাইভারটার একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত। ঠিক আছে, তাহলে আমাদের লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি কি, ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা 1 আর ড্রাইভারের সংখ্যা কত, 1-এর জন্য 46। তাহলে একবার আইন ভঙ্গ করে এমন ড্রাইভার কয়জন আছে, 46 জন না? আর মোট ড্রাইভার আমার প্রশ্নে বলা আছে 2000 লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভারের 1 বছরের নিম্নলিখিত সংখ্যকবার ট্রাফিক আইন ভঙ্গ করে। তাহলে আমাদের মোট ড্রাইভার বলা আছেই তো কত, 2000। তাহলে খুবই সহজ, এটাও খুবই সহজ। মোট ড্রাইভার 2000 না, 2000 জন, 2000 জন ইংলিশে লিখতে হবে আর কি। মোট ড্রাইভার 2000 জন, আর একবার ট্রাফিক আইন ভঙ্গকারী ড্রাইভার কতজন? একবার ট্রাফিক আইন ভঙ্গ করে কতজন? 46 জন। 46 জন। এখানে কিন্তু আমরা জন লিখছি, জন। শিশুর বেলায় আমরা টি লিখছিলাম। টি কেন লিখছিলাম? কারণ শিশুদের সম্মান নাই, ড্রাইভাররা বড় মানুষ তো, এই জন্য এদের সম্মান আছে, এই জন্য এখানে আমরা জন লিখছি। শিশুর ক্ষেত্রে টি লিখছিলাম। তাহলে আমরা তো পেয়ে গেলাম। এটা হচ্ছে ক এর সমাধান অ্যাকচুয়ালি, ক 12-র ক। ঠিক আছে, 12-র ক এখানে না লিখি, সমাধানের এখানেও ক লিখতে পারো, প্যারা নাই, অথবা 12-র ক লিখে সমাধান লিখতে পারো, 12-র সমাধান ব্র্যাকেটে ক লিখতে পারো, যেভাবে তোমার ইচ্ছা। তো মোট ড্রাইভার 2000 জন, আর একবার ট্রাফিক আইন ভঙ্গ করে 46 জন। অতএব আমি লিখতে পারি, এবার হচ্ছে একবার ট্রাফিক আইন ভঙ্গ করার সম্ভাবনা, এখানে বলছে দৈবভাবে নির্বাচন করলে একবার ট্রাফিক আইন ভঙ্গ করার সম্ভাবনা কত। তাহলে দৈবভাবে নির্বাচন করলে এবার লিখতে হবে হচ্ছে ড্রাইভারটির একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত, 46/2000, 46/2000 করলে আসে হচ্ছে 23/1000 ইকুয়াল টু 23/1000। এটাই আমাদের এই ক এর অ্যান্সার। ক গেল। এবার আমাদেরকে খতে বলছে ড্রাইভারটি 4-এর অধিকবার ভঙ্গ করার সম্ভাবনা কত। ঠিক আছে, আমি এখানে জাস্ট কিচ্ছু চেঞ্জ করব না। খতে বলছে যে 4-এর অধিকবার ভঙ্গ করার সম্ভাবনা কত। আগেরটা আমরা দেখলাম একবার ভঙ্গ করার সম্ভাবনা কত, তাহলে 4-এর অধিকবারের জন্য আমি এখানে মোট ড্রাইভার 2000 জনই থাকবে, 4-এর অধিক, একবারের জায়গায় 4-এর অধিক লিখে দেব। 4-এর, একটু হাতের লেখা অনেক খারাপ হয়ে যাচ্ছে, 4-এর অধিকবার ট্রাফিক আইন ভঙ্গ করে কতজন লিস্টে আছে, 4-এর অধিক হচ্ছে 5 জন। তাহলে 4-এর অধিক কতজন, 5 জন।
4-এর অধিক যদি 5 জন হয় তাহলে ড্রাইভারটির 4-এর অধিকবার এখানে লিখতে হবে, ড্রাইভারটির 4-এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? 5/2000। 5/2000 করলে কত আসে? 5 দিয়ে 2000কে ভাগ করলে কত আসে? এটাও যদি এখন না পারি, হাই হাই হাই, মনে হয় 250 আসবে। তারও সরি, 250 না, 400 আসে। 1/400 সব ভুলে গেছি, সব ক্যালকুলেটর ইউজ করতে করতে সব ভুলে গেছি। তাহলে 4-এর অধিকবার ট্রাফিক আইন ভঙ্গ করার সম্ভাবনা আসে 5/2000, যেটাকে সংখ্যায় কাটাকাটি করে আসে 1/400। এটাই আমাদের অ্যান্সার। তাহলে 12 নম্বরও আমরা সমাধান করে ফেললাম। এরপরে আমাদের আর বেশি ম্যাথ বাকি থাকলো না, কিন্তু যেই ম্যাথগুলো বাকি থাকলো ওগুলোই হচ্ছে আসল ম্যাথ। তাহলে আমাদের 3 ক্লাসের মধ্যে আমরা মোটামুটি এগুলো কভার করে ফেললাম। আচ্ছা, আমি তোমাদেরকে উদাহরণের যে ম্যাথ আছে ওটাও করিয়ে দিই। আমরা আগের দিন উদাহরণ 4 পর্যন্ত করছিলাম, এখন উদাহরণ 5 করব, ঠিক আছে? উদাহরণ 5 আমি আজকে সবই করে দিচ্ছি। আগের দিন আমি HW দিয়ে দিয়েছিলাম অনেকগুলো, এখন কেউ করছো কি করো নাই, কেউ তো আমাকে দেয়নি, মানে আমি ধরে নিচ্ছি যে কেউ করেনি। আমি সব ম্যাথই করে দিচ্ছি, তাতে কারো কোনোটাই মানে নিজের মতো করে নিবা। যদি কোনোটায় সমস্যা হয় তাহলে ওটা তোমরা বুঝবো। তো উদাহরণ 5-এ বলছে, বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 309। উদাহরণ 5-এ বলছে, কোনো একটি নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেল 65 জন প্রথম আলো, 40 জন ভোরের কাগজ আর 45 জন জনকণ্ঠ, 52 জন যুগান্তর পত্রিকা পড়ে। এদের মধ্যে থেকে দৈবভাবে একজনকে নির্বাচন করলে তার যুগান্তর পড়ার সম্ভাবনা কত, আর প্রথম আলো না পড়ার সম্ভাবনা কত? এই না পড়ার জিনিসটা আমি তোমাকে একবার শিখাইছিলাম, আবার শিখাবো, এবার আবারও শিখাবো, ঠিক আছে, সমস্যা নেই। উদাহরণ 5 পৃষ্ঠা 309। ওকে, উদাহরণ 5 পৃষ্ঠা 309 আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে, ঠিক আছে, প্রথমে জানতে চাইছে যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা কত। তাহলে আমাদের প্রথমে যেটা জানতে চাইছে হচ্ছে যুগান্তর পত্রিকা পড়ে যাদের, তাদের সম্ভাবনা। আমি আর লিখলাম না, হ্যাঁ, যুগান্তর পত্রিকা যারা পড়ে তাদের সম্ভাবনা হচ্ছে কত, ঠিক আছে। তাহলে যুগান্তর পত্রিকা কয়টা আছে? তাহলে যুগান্তর পত্রিকা পড়ে কতজন সেটা দেখতে হবে। যুগান্তর পত্রিকা কয়টা না, তাহলে যুগান্তর পত্রিকা পড়ে সমান সমান কতজন আছে? যুগান্তর পড়ে হচ্ছে 52 জন, 52 জন পড়ে যুগান্তর, ঠিক আছে। আর মোট পত্রিকা পড়েন কতজন? মোট পত্রিকা পড়ে ইজ ইকুয়াল টু 65 + 40। কি আছে এখানে বলতে হচ্ছে, প্রথম আলো 65 জন, 40 জন ভোরের কাগজ। 65 জন প্রথম আলো, 40 জন ভোরের কাগজ, তারপরে বলছে জনকণ্ঠ 45 জন আর যুগান্তর হচ্ছে 52 জন। জনকণ্ঠ 45 জন আর যুগান্তর 52 জন। তাহলে যোগ করলে অ্যান্সার কত আসে এটা আমি ক্যালকুলেটরে বসাবো না, আমি বই দেখে লিখে দেবো। এবার যেহেতু বইতে অ্যান্সার করা আছে, আমি লিখবো 202 জন, ঠিক আছে। তাহলে মোট পত্রিকা পড়ে এতজন আর যুগান্তর পত্রিকা পড়ে এতজন। অতএব তাহলে একজনকে যদি দৈবভাবে নির্বাচন করা হয়, তাহলে যুগান্তর পত্রিকা পড়েন এর সম্ভাবনা লিখবো, বইতে যেরকম আছে সেরকম। বইতে তো না, প্রশ্নে যুগান্তর পত্রিকা পড়েন এর সম্ভাবনা দেখা যাচ্ছে না। যুগান্তর পত্রিকা পড়েন এর সম্ভাবনা হবে হচ্ছে যুগান্তরের 52 জন ভাগ 202 জন, 52 ভাগ 202, 52 ভাগ 202, তাহলে অ্যান্সার আছে 26/101, 26/101। এটাই হচ্ছে আমাদের যুগান্তর কতজন পড়ে সেটার অ্যান্সার, ঠিক আছে। এটা গেল। এরপর আমাদের বলছে প্রথম আলো পড়ে না, প্রথম আলো পত্রিকা পড়ে না কতজন, ঠিক আছে। 2 নম্বরে বলছে প্রথম আলো
পড়ে না সেটার সম্ভাবনা কত? যুগান্তর পত্রিকা পড়ে এতজন, তাহলে এটা আমরা দুইটা নিয়মে করতে পারি। প্রথম হলো পড়ে না কতজন, সেটা আমরা দুইটা নিয়মে করতে পারি, এবং তোমাদের কিন্তু সেই দুইটা নিয়মই লাগবে। তবে তোমরা যদি দুইটা নিয়ম থেকে একটা নিয়ম শিখো, সেই নিয়মটা দিয়ে তোমরা প্রত্যেকবার করতে পারো, মানে সব জায়গায় করতে পারো, কোনো জায়গায় আটকে যাবে না। কিন্তু যদি আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা যদি শিখো তাহলে আবার কিছু জায়গায় আটকে যাবে। তাহলে আমি সেই নিয়মটাই প্রথমে দেখাবো, যেটা করলে তোমরা কোনো জায়গায় আটকাবে না বা আরও ইজি হবে। ইজি হবে বলা যায় না, দুইটা স্টেপে করা লাগবে তখন। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে প্রথমেই হচ্ছে নর্মাল স্টেপটা দেখাবো নাকি বইয়ের? আচ্ছা, বইয়ের স্টেপ যেটা আছে না, বইয়ের স্টেপ ওটা তোমরা নিজেরা দেখে নিবা। বইতে যেভাবে করছে যে প্রথম আলো পত্রিকা পড়েন 65 জন, তাহলে প্রথম আলো পত্রিকা পড়েন না কতজন? প্রথম আলো পত্রিকা পড়েন না কতজন? যারা অন্য পত্রিকা পড়ে, মানে 202 জন তো টোটাল, পত্রিকা পড়ে 202 জন টোটাল। তাহলে 202 জনের মধ্যে প্রথম আলো যদি 65 জন পড়ে, 202 থেকে সেই 65টাকে যদি বিয়োগ করি, তাহলে বাকি যেটা থাকবে তারা তো প্রথম আলো পড়ে না, তারা অন্য পত্রিকা পড়ে। তাহলে আমার অ্যান্সার হবে 137। তাহলে আমাদের প্রথম আলো যারা পড়ে না তার সম্ভাবনা হবে হচ্ছে 137/202। এখন আমি হচ্ছে অন্য নিয়ম যেটা বললাম না, সেটাই করাই। ঠিক আছে, তাহলে প্রথম আলো পত্রিকা পড়ে কতজন সেটা লিখতে হবে। প্রথম আলো, তোমরা বইয়ের নিয়মটা দেখছো ঠিক আছে, কিন্তু তোমাদেরকে এই নিয়ম অনেক মেথে দেখবা যে এই নিয়ম ফলো করতে হচ্ছে। বইয়ের নিয়মে কিন্তু তখন আর হবে না, যখন একদম পুরো ভগ্নাংশ নিয়ে কাজ করা লাগবে তখন তোমাদেরকে কিন্তু এই নিয়মে করতে হবে। প্রথম হলো পত্রিকা পড়ে হচ্ছে 65 জন, তাহলে আমি এই নিয়মে করবো হচ্ছে প্রথম হলো পত্রিকা পড়ে 65 জন, মোট পত্রিকা পড়ে হচ্ছে 202 জন। তাহলে প্রথম আলো এখানে লোকটি লিখতে হবে, একটা লোককে দয়াভাবে চুজ করা হয়েছে না, তাহলে লোকটি প্রথম আলো পড়েন, এর সম্ভাবনা হবে কত? এখানে 65/202, 65/202। ওকে, 65/202। তাহলে প্রথম আলো পড়েন এর সম্ভাবনা হচ্ছে 65/202। এখন আমি তোমাদেরকে শিখাইছিলাম, আমি আবারও রিপিট করতেছি যে টোটাল সম্ভাবনা কোনো একটা জায়গায় কোনো একটা জিনিসে, এখানে যতগুলো পত্রিকা আছে, 4টা পত্রিকা আছে না, এটা মিলে টোটাল সম্ভাবনা কিন্তু 100% বা 100কে 100 দিয়ে ভাগ করলে হয় 1। এটা আমরা প্রথম ক্লাসে শিখে আসছি। টোটাল সম্ভাবনা হচ্ছে 1। সেইখান থেকে প্রথম আলো পড়েন তার সম্ভাবনা হচ্ছে 65/202। তাহলে টোটালটা থেকে যদি আমি এই জিনিসটা বাদ দিই তাহলে তো আমি ওটা পাবো, তাই না? প্রথম আলো পত্রিকা পড়েন এর সম্ভাবনা হচ্ছে 65/202। অতএব আমরা বলতে পারি লোকটি প্রথম আলো পত্রিকা পড়েন না এর সম্ভাবনা হবে হচ্ছে, আমাদেরকে এটাকে 1 থেকে, টোটাল সম্ভাবনা আমি বললাম 1 থেকে প্রথম আলো পড়েন এটার সম্ভাবনা যদি বিয়োগ করি তাহলেই পাওয়া যাবে প্রথম আলো পড়েন না এর সম্ভাবনা। তাহলে এটার ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 202 বিয়োগ 65/202 সমান সমান আসবে 137/202। এটাই হচ্ছে অ্যান্সার, প্রথম আলো পড়েন না। বইতে যেভাবে করা আছে তার চেয়ে এখানে একটুখানি স্টেপ বেশি হলো, একটা স্টেপ বেশি হলো। প্রথমে বের করা হলো প্রথম আলো পড়ার সম্ভাবনা, তারপরে বের করতে হলো যে প্রথম আলো পড়েন না তার সম্ভাবনা কত। কিন্তু আমরা আসলে এটা জিনিসটা শিখলাম কারণ এটা আমাদের বইতে যেভাবে করা আছে ওইভাবে সব ম্যাথের ক্ষেত্রে আমরা পাবো না ওই জিনিসটা সিম্পল। বইয়ের জিনিসটা তোমরা বইতে দেখে নিবা, বইয়ের নিয়মটা, আর এই নিয়মটা দেখবে, এই নিয়মটাও মাথায় রাখতে হবে কারণ এটা ভবিষ্যতে ইউজ হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। যতগুলো করালাম মনে হয় আজকে 4টা নাকি 5টা ম্যাথ করালাম। ঠিক আছে, তাহলে আমি আর কোনো HW দিচ্ছি না আজকে পরে। আজকে হচ্ছে 26 তারিখ, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে 28 তারিখে। তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে 28/4/2025-এ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব নমুনা ক্ষেত্র নিয়ে আলোচনা করার, তার সাথে অথবা এবং এই জিনিসগুলোর কনসেপ্ট নিয়ে আলোচনা করার। তাহলে ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।